এতক্ষণ আপনারা দেখছিলেন বারোয়ারি দুর্গোৎসব কমিটির প্রতিমা। দেখেছেন প্রতিমা, দেখেছেন মণ্ডপ সজ্জা, দেখেছেন আলোক সজ্জা। সেই আড়ম্বরতা নেই হয়তো কিছু, কিন্তু শুরুটা আজ থেকে 200 বছর আগে। ফরিদপুর জেলার উমেদপুর গ্রামের আদিবাড়ি ব্যানার্জি পরিবারের সেই জমিদারিত্ব, আর সেখান থেকেই শুরু আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই দুর্গাপূজার। দুর্গাপূজা তো সবাই করে, চিরাচরিত সেই দুর্গাপূজা আদি অন্ত সব সময় বাঙালির সাথে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু ব্যানার্জি পরিবারের এই দুর্গাপূজা কিছুটা আলাদা, কিছুটা ব্যতিক্রমী, যা আজ আপনাদের সামনে তুলে ধরছি আমি। আমার সামনে এই ব্যানার্জি পরিবারের পঞ্চম পুরুষ নির্মল চন্দ্র ব্যানার্জি মহাশয় রয়েছেন, যার বয়স আনুমানিক 84 বছর। এখনও তিনি তরতাজা জওয়ান। আমি একবার কথা বলে নেব ওনার সাথে, জেনে নেওয়ার চেষ্টা করব ঠিক কিভাবে এই পূজার উদ্ঘাটন করেছিলেন। নমস্কার নির্মলবাবু, আজকে আমাদের দর্শক আপনাকে দেখছে, দর্শক সবাই জানতে চায় আপনার এই প্রায় 200 বছর, আমার মনে হয় 184 কি 81 বছরের হয়ে গেছে অলরেডি হবে। তো এই দুর্গাপূজা কিভাবে উৎপত্তি, আর কেন এতদিন ধরে আপনারা কিভাবে টেনে আনলেন? পুজোটা শুরু হয়েছিল সেই আমার বৃদ্ধ প্রপিতামহের সময়, না ব্রজকিশোর ব্যানার্জি আর কি। তো শুনেছিলাম তার বাড়ি নাকি এককালে শান্তিপুরের দিকে ছিল। সে বিবাহ সূত্রেই হোক, যেভাবেই হোক, সে ওই দেশে যায়। তারপর ওখানে থাকতে থাকতে ওখানকার আস্তে আস্তে জমিদারি হয়ে যায়। আর জমিদার হলে পরে সাধারণত যা হয় আর কি, হ্যাঁ, একটা রাজসিক ভাব এসে যায়। তখন এই দুর্গাপুজোর তিনি শুরু করলেন। আচ্ছা, হ্যাঁ, সেই দুর্গাপুজো তখন থেকে চলছে। তারপরে তো পরবর্তীকালে তার সন্তানরা করেছে এবং মাঝে ভাগও হয়েছিল পুরুষনাক্রমে। হ্যাঁ, ভাগ হয়ে যায়, দুই ভাই আবার করে। তারপরে এক ভাই অবশেষ পর্যন্ত চালাতে পারলো না, ভাই মানে ভাইয়ের মেয়ে আর কি, চালাতে পারলো না, তখন আবার এক হয়ে গেল, একবার পুজো হলো। তো এই করতে করতে আমার মানে পিতামহ ওই সময় 3টে ভাগ হয়ে যায়। আচ্ছা, পুজোটা জমিদারি ভাগ হয়, সব ভাই ভাগ হয়, তো সেরকম ভাগ হয়ে যায় পুজো। ফলে এক একজনের 3 বছর অন্তর পুজো হচ্ছে, 3 ভাই ভাগ হয়েছে। তা মেজো ভাই আবার তার 3 ছেলে, সে আবার তার 3 ছেলের আবার আলাদাভাবে করতে আরম্ভ করলো। তার মানে তাদের 9 বছর অন্তর পুজো পড়ে। আর আমাদের ভাগ হয়নি, আমাদের 3 বছর। হ্যাঁ, আর বড় দাদুর যে সন্তান তারাও ভাগ ঠাক করে নাই, একসঙ্গে চলছিল। তো শেষের দিকে অবশ্য দুটো ভাগ হয়ে যায়। হ্যাঁ, দুটো ওরা 6 বছর অন্তর করে, কিন্তু আমাদের সেই 3 বছর অন্তর। এখানে আরেকটা জিনিস আমার যেটা আপনার কাছ থেকে জানার আছে, 1978 সালে আপনি ব্যারাকপুরে আসেন, কিন্তু তার আগে আমার মনে হয় আপনি বড়নগর ছিলেন, তারপরে অন্ডাল ছিলেন, তারপরে ধানবাদ। আপনি কেন্দ্রীয় সরকারের রেল দপ্তরের কর্মী ছিলেন। তখন কিভাবে এই পুজোগুলো করলেন? পুজোটা আমার কাকার বাড়িতে, অর্থাৎ শোভাবাজারে হতো। সেখানে যতদিন কাকা ছিলেন করেছেন। কাকা চলে যাওয়ার পরেও তার ছোট ছেলে তিনিও চালিয়ে গেছেন। এখন সমস্যা হচ্ছে কাকার ছেলের বড় ছেলে, সে এয়ারফোর্সে ছিল, সে অন্য জায়গায় চলে গেছে। ছোট ছেলে, তারও মেয়ে আছে, ছেলে নেই। ফলে সে যেখানে চাকরি করতো সেখানে পেনশন ছিল না। ফলে তারও একটা চিন্তা, ভবিষ্যতের চিন্তা কী হবে। সেই জন্য সে বললো যে আমি তো পুজো চালিয়ে যেতে পারবো না, তা কী করা যায়। তা একবার প্রপোজাল দিয়েছিল, তখন বোধহয় আমার কাকা মারা যায় সেই সময় আর কি।
ওখানে যে করা যায় কি না, হ্যাঁ অন্ডালে, অন্ডানা ধানবাদ, কিন্তু ধানবাদে করার মতো সেরকম অবস্থা নাই। তা ফলে কাকার বাড়িতেই হয়। এর পরবর্তীকালে আমার জ্যাঠাতো ভাই বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে তারা আমার এখানে হোক। তো নিউ টাউনে সেখানে হয়েছে, আর যেখানে যেখানে আসে দূরে হয়েছে। এবার অন্যান্য পাড়াগুলো তো যথারীতি যেখানে যেখানে যারা আছে তারা করছে, কারণ দেশে থাকতে এক জায়গায় পুজো হতো, যারই পালা হোক না কেন তারা এদিক ওদিক ছাড়লেও মানে একই হ্যাঁ এক জায়গায় হতো। কিন্তু পরবর্তীকালে এই দেশ ভাগ হওয়ার পর প্রথম যখন এখানে পুজো হয়, অর্থাৎ 47 সালে এখানে বাবা এসেছিলেন চিকিৎসার জন্য, সেই সময় বরানগরে ছিলেন। তো সেই সময় আমাদেরই পালা পড়ে। তখন অন্যান্য সব শরিক যারা আছে তারা বললো যে আমরা তো সব সময় যেতে পারি না, এখানে যখন আসে দেশের জন্য এত আপনি স্বাধীনতা সংগ্রামী এত ছিলেন, দেশ স্বাধীন হয়েছে, এবার আপনাদের পালা তো এখানে পুজোটা হোক। তো বরানগর ভিক্টোরিয়া স্কুলে সেবার পুজো হয়, আমাদের পুজো হয়। মানে আপনারা গুরুদায়িত্ব যখন কাঁধে নিলেন এই পুজোর, সেবার প্রথম যে পুজোটা সেটা বরানগর ভিক্টোরিয়া স্কুলে 47 সালে। তারপরে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে, যাদের যাদের পালা পড়েছে তাদের হয়েছে, এইভাবে চলছে। বাকিটা ওই কাকার ওখানেই হয়েছে। ইতিমধ্যে আপনার ব্যানার্জি পরিবারের সপ্তম পুরুষ অব্দি রয়েছে। আর কথা হচ্ছে আগে যে ধুমধাম করে পুজো হতো, রাজস্বিক পুজো, হ্যাঁ রাজস্বিক পুজো মানে একটা দম্ভের ভাব থাকতো। এখন তো ক্যাবারিজের পুজো, এখন তো সেরকম ধরনের কিছু হবে না, এখন কোনো রকমে। আগে রাজস্বিক ছিল, এখন সাত্ত্বিকভাবে যা হয় যেটুকু নিয়মকানুন করে করতে হবে, এইভাবে চালিয়ে যেতে হবে। ব্যানার্জি পরিবারের এই যে উদ্যোগ, এই যে ধারাবাহিকতা, এতে একটা জিনিস প্রমাণিত, খুব আনন্দ, সবার সাথে একাকিত্ব, সবার সাথে আত্মিক যোগাযোগ, এটা একটা সবচেয়ে মহৎ প্রাপ্তি নিশ্চিতভাবে। আরও এই ব্যাপারে আরও কিছু জানার ইচ্ছা আছে আমাদের। আমরা একবার জেনে নেব, নির্মলবাবুর ছোট ভাই আমার সাথেই রয়েছেন, আসুন ওনার কাছ থেকে এই পরিবারের আরও কিছু গুণাবলী। আপনার নামটা আগে বলবেন। আমার নাম বাসুদেব ব্যানার্জি। আচ্ছা বলছি মেসমশাই, এই যে আপনি এই পরিবারের ছোট ছেলে, মানে আপনিও বংশের ছোট এবং পঞ্চম পুরুষই, ভাই বোনের মধ্যে সবচেয়ে। কিভাবে দেখছেন? ছোটবেলা থেকে তো দেখেছেন। ছোটবেলা দেখেছি সবাই যেরকমভাবে মিলিত হতো, এখন সেভাবে মিলিত হতে পারছে না আর কি, যোগাযোগটা কমে যাচ্ছে আর কি, খুব কষ্ট হয়, খুব যোগাযোগ কমে যাচ্ছে। সেই মানে যারা খুব কষ্ট হয়, যারা পুজোর দায়িত্ব ছিলেন তারা অনেকেই ছেড়ে দিচ্ছে, দায়িত্ব রাখতে পারছে না। আর তার মধ্যে থেকে কেউ হয়তো যে পারছে আর কি, যার ইচ্ছা আছে সে অবশ্যই এখন পর্যন্ত ধরে নিচ্ছে আর কি পুজোটা, কিন্তু মানে পরবর্তীকালে কী হবে জানি না। আমি বলতে চাইছি যে মানে যে যাদের পালা আর কি, যে ঠাকুরদাদের যাদের ভাইদের পালা, তাদের মধ্যে যদি কেউ দায়িত্ব নিয়ে পুজোটা ওই আর যে অন্যের পালাটা যদি করতে পারে তাহলে খুবই ভালো হয় আর কি, তাহলে রক্ষা পায় পুজোটা আর কি। ঠিক, আশা করি বাসুদেববাবুর এই আরতি বা আবেদন সবাই শুনছেন, নিশ্চিতভাবে কেউ না কেউ সাড়া দেবে, এই আশা রাখবো। আমি একবার কথা বলে নেব আমাদের নির্মলবাবুর জ্যেষ্ঠ পুত্র, ওনার সাথে। আসুন দাদা, একবার আপনার সাথেও কথা বলে নিন। নমস্কার। এই যে আমি কথাটা বললাম, যা কাকা বাবু বললেন যে
আত্মিক ব্যাপার, এই যে পারিবারিক একটা আত্মিক ব্যাপার, পাড়া প্রতিবেশী সকলে মিলে সেই সময় যে একটা ফিলিংস হয় যে আমরা সবাই হয়তো একে অপরের পরিপূরক। অবশ্যই। কি বলবেন আপনি? দেখুন, সবসময় আমাদের কাজের চাপের জন্য বিভিন্ন কারণে একসাথে কোনো সময় হতে পারি না। সে পাড়া প্রতিবেশীর সাথেও সবসময় মিলিত হওয়ার সময় হয় না, আত্মীয় স্বজনের সাথেও মিলিত হওয়ার সময় হয় না। এই একটা কোনো অনুষ্ঠান হলে সবাই একসাথে হওয়া, একটু আনন্দ করা, একসাথে খাওয়া দাওয়া করা, এই আর কি। আর আপনার বাবা অর্থাৎ পিতাশ্রী উনিও যেটা চাইছেন যে আপনারা ধারাবাহিকতাটা আরও বজায় রাখুন, কি বলবেন? দেখুন, ইচ্ছা তো সবারই থাকে, এখন পরিস্থিতির উপরে নির্ভর করছে সব কিছু, তবে ইচ্ছা আছে ইচ্ছা। এগিয়ে নিয়ে যাওয়া। এখন শুধু আমাদের শরীরই পুজো, এটা আমাদের পরিবারের দিক দিয়ে হলেই হবে না, বাকি যারাও রয়েছে তারাও যদি এগিয়ে নিয়ে যায় চলবে, কোনো অসুবিধা নেই। আপনার কি মনে হচ্ছে তারা তো নিশ্চয়ই আপনাদের সাথে সহযোগিতা? এখনো পর্যন্ত যা তাতে কন্টিনিউ হওয়ার চান্স বেশি, এটাই চাইবো। দুর্গা প্রতিমার ডান দিকে অবস্থান করছেন কার্তিক, আর বাঁ দিকে রয়েছে গণেশ, যেটা ঠিক বিপরীত। মানে সচরাচর এটা আমরা দেখতে পাই না। তবে এটা কেন একটু যদি আমরা জানার চেষ্টা করি, এই ব্যানার্জি পরিবারের ষষ্ঠ পুরুষদের মধ্যে কনিষ্ঠ পুত্র নির্মলবাবুর কনিষ্ঠ পুত্র বিপ্লববাবুর থেকে। আসুন বিপ্লববাবু, আপনার থেকেও একটু কথা বলি। নমস্কার। বলছি, এই যে আমি বললাম কার্তিকের অবস্থান আর গণেশের অবস্থান ঠিক বিপরীত একদম, চিরাচরিত যে আমরা সাবেকি যে দেখি, কেন একটু এগিয়ে আসুন। দেখুন, এটা হচ্ছে আমাদের এই বংশের, বলতে পারেন বংশের ঐতিহ্য। এটা আজীবন থেকে চলে আসছে, আমরা দেখে এসেছি বাবা মাদের কাছ থেকে, দাদুদের কাছ থেকে, তারপরে বাবারা করছে, তারপর আমরাও এটা দেখছি যে এটা আমাদের রয়েছে যে গণেশ যেদিকে, কার্তিক উল্টো দিকে। এটা আমরা চিরাচরিতভাবে চালিয়ে আসছি, সেটা দেখে আসছি। এবার তার ব্যাখ্যা যদি বলতে চান, আক্ষরিক অর্থে ব্যাখ্যা আমরা দিতে পারবো না, কারণ আমরা জানি না। কিন্তু যেমন ধরুন, কোনো কবি যদি কোনো কিছু লেখেন, তিনি একটা কবিতা লিখে দিলেন ধরুন, কিন্তু তার ক্রিটিকরা তার ব্যাখ্যা হয়তো অন্যরকমভাবে করতে পারেন, ঠিক আছে? সেরকমভাবেই এই যে উল্টো দিক, সেটা বিভিন্নভাবে আমরা ভেবে রেখেছি, আমাদের মেধা দিয়ে আমরা চিন্তা করছি যে চিন্তা করেছি এই জন্য হতে পারে। প্রথমত এই হতে পারে যে কোনো কারণে প্রথম যখন তৈরি হয়েছিল তখন ভুলবশত কার্তিক গণেশ উল্টো হয়েছিল, হতে পারে মেবি। অথবা যেটা আমরা ভেবেছি যে আগেকার দিনে মানে আমাদের যে কোনো পুজোতে আগে জমিদারদেরই তো পুজো ছিল, জমিদাররাই দুর্গা পুজো, রাজ পরিবারের দুর্গা পুজো হতো, এবং তখন তাদের মধ্যে একটা প্রতিযোগিতা চলতো কে কত বড়। এবার দেখা গেল যে সব পূজার সাথে যদি আমার পূজাটা একটু ব্যতিক্রমী আমি করতে পারি, তাহলে আমার পূজাটা হয়তো সবাই অন্যরকমভাবে নেবে, আরও ভালোভাবে নেবে। সেই জন্য হয়তো বা ওই ব্যতিক্রমী করার জন্য হয়তো অদল বদল করেছে। আরেকটি জিনিস চিন্তা ভাবনা করি, যেটা যদিও এটা ঠিক কিনা বেঠিক এটা তর্কযোগ্য, বিষয়টা হচ্ছে যে কলা বউ, মানে যেটা নবপত্রিকা, আসলে কলা বউ নয়, এটা নবপত্রিকা, দেবীরই আর এক রূপ, মায়ের এক রূপ। কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে একটা প্রচলন আছে, কলা বউ মানে হচ্ছে নবপত্রিকা, মানে কলা বউ যে কিনা গণেশের স্ত্রী। তো গণেশের স্ত্রী, এবার এ একটা ব্যাখ্যা আছে যে বাপের বাড়ি তো আসে মা, আমরা দেখি দেবী আমাদের কাছে, আমাদের এই মর্তের মেয়ে, তার লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, তার দুই সন্তান, চার সন্তান। তো উনার বাপের বাড়ি এসছেন, এবং যেটা আমাদের বাঙালিদের মধ্যে একটা প্রথা আছে যে যখন বাপের বাড়িতে আসে বিয়ে করতে, যখন বাপের বাড়ি আসে এবং যখন শ্বশুর বাড়ি যায়, যে ফুলসজ্জা হয় বা আপনার কি বলে বউ ভাত যেটা হয়, তার মাঝখানে একটি কালরাত্রি হয় যখন পৌঁছায় শ্বশুর বাড়িতে গিয়ে। তো কালরাত্রিতে যেটা হয় যে স্বামী স্ত্রী দুজনকে দেখবে না, একসাথে থাকবে না। সেই হিসেবে যেহেতু গণেশের স্ত্রী, সেই হিসেবে গণেশের পাশে
থাকবে না। আচ্ছা, আরেকটা মত আছে যে যেহেতু গণেশ হচ্ছে আপনার হাতির মুখ বসানো, হাতির মুখ বসানো এবং হাতির প্রধান খাবার হচ্ছে ভেজ, মানে আমার শাকাহারি কলা গাছ ইয়ে। এবার সেক্ষেত্রে নবপত্রিকা বা কলা বউ যেহেতু কলা গাছ, তো গণেশের পাশে রাখলে গণেশের অবশ্যম্ভাবী একটা চান্স থাকে যে ওটা ইয়ে হয়। এরকম রীতি যে যেরকম ভাবে আর কি। তো কিসের জন্য হয়েছে আমরা জানি না, তাই ভেবে নিচ্ছি। সুন্দর। বিপ্লববাবু সত্যি একটা বিপ্লব ঘটিয়ে ফেললেন। অবিভক্ত বাংলা আজ বাংলাদেশ, আর আমরা রয়েছি কলকাতায়। কিন্তু ভোলেননি ওনারা তাদের আভিজাত্য, ভোলেননি তাদের রেওয়াজ। হয়তো হয়তো সেই সেই জৌলুসটা নেই আজ, যা সবার কথাতেই বেরিয়ে আসলো। কিন্তু রয়েছে যেটা, সেটা হচ্ছিল আনুগত্য এবং যেটা রেওয়াজ মেনে, মানে সাত্ত্বিকভাবে পুজো অর্চনা করা। ক্যামেরা তপন রায়ের সাথে অরিন্দম রায়চৌধুরী, ব্যারাকপুর, বেঙ্গল টুডে।